যে কোনো সময় পশ্চিম তীরে সর্বাত্মক হামলা চালাতে পারে ইসরায়েল। নেতানিয়াহুর নির্দেশে জেনিন সহ বিভিন্ন এলাকায় ট্যাঙ্ক মোতায়েন। পরবর্তী চ্যান্সেলর হিসেবে ফ্রেডরিক মার্টসকে বেছে নিল জার্মানি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেল খ্রিশ্চান ডেমোক্রেট পার্টি। চতুর্থ বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রাম্প প্রশাসনের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো। যুদ্ধ থামলেও চড়া মাশুল গুনতে হবে কিয়েভকে, বলছেন বিশ্লেষকরা। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। যে কোনো সময়ে পশ্চিম তীরে সর্বাত্মক হামলা শুরু করবে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন এ হুঁশিয়ারি। জানিয়েছেন এরই মধ্যে নেওয়া হয়েছে অভিযানের সব প্রস্তুতি। জেনিন সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক। 2002 সালের পর প্রথমবারের মতো ট্যাঙ্ক মোতায়েন হলো অঞ্চলটিতে। পশ্চিম তীরে গাজার মতো পরিস্থিতি তৈরির শঙ্কা বিশ্লেষকদের। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে টহল দিচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক। শুধু তাই নয়, 48 ঘন্টার জন্য জারি করা হয়েছে কারফিউ। সাঁড়াশি অভিযান, দখলদারদের তাণ্ডব আর বিমান থেকে হামলা চলছে নিয়মিতই। এবার আরও আগ্রাসী হওয়ার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। এরই ধারাবাহিকতায় 20 বছর পর আবারও মোতায়েন করা হলো ট্যাঙ্ক। জেনিনে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ, এমন তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শরণার্থী শিবিরগুলোকে সন্ত্রাসীদের ডেরা আখ্যা দিয়ে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। শিবিরগুলোতে কমপক্ষে 1 বছর থাকবে ইসরায়েলি সেনারা, এমনটাও বলছেন তিনি। জুদেয়া ও সামারিয়াতে শরণার্থী শিবিরের ভেতরে প্রবেশ করেছে সেনারা। সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করছে। যতদিন প্রয়োজন সেখানে অবস্থান করবে তারা। জুদেয়া ও সামারিয়াতে আমাদের ট্যাঙ্ক প্রবেশ করেছে। যে কোনো মুহূর্তে তীব্র লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। অভিযানের পরিকল্পনা তৈরি। তেলাবিবে বাস বিস্ফোরণের জেরে এলো এমন সিদ্ধান্ত। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, বাস বিস্ফোরণের পেছনে রয়েছে পশ্চিম তীরের সন্ত্রাসীরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরপরই পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর তথ্য মতে 1 মাস ধরে চলা এই অভিযানে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে 40,000-এর বেশি মানুষ। জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে 70 ফিলিস্তিনিকে। আটক হয়েছেন আরও 3 শতাধিক। ইসরায়েল যদি এভাবে আগ্রাসন বাড়াতে থাকে, তাহলে শিগগিরই তৈরি হবে গাজার মতো পরিস্থিতি, শঙ্কা মানবাধিকার কর্মীদের। এর আগে সর্বশেষ 2002 সালে পশ্চিম তীরে মোতায়েন করা হয়েছিল ইসরায়েলি ট্যাঙ্ক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগার থেকে 620 ফিলিস্তিনিকে মুক্তি না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতির আর কোনো আলোচনায় অংশ নেবে না হামাস। শনিবার এক বিবৃতিতে এমনটা জানান ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটির 2 জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম ও মাহমুদ মারদাউই। যুদ্ধবিরতির শর্ত ভাঙতে কারাবন্দীদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন। দাবি করা হয় বিবৃতিতে, চুক্তি অনুযায়ী গেল শনিবার হামাস 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও বিনিময়ে 620 ফিলিস্তিনি বন্দীকে ছাড়েনি তেল আবিব। গোষ্ঠীটির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে কারাবন্দীদের মুক্তি স্থগিত রাখেন বেনিয়ামিন নেতানিয়াহু। সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর প্রতীকী দাফন অনুষ্ঠান হয়েছে ইরানে। রোববার রাজধানী তেহরানে শোক জানাতে জড়ো হন বহু মানুষ। নাসরাল্লাহর ছবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড, এমনকি হিজবুল্লাহর পতাকা হাতে নিয়ে অংশ নেন তারা। নিহতের প্রতি জানান সমবেদনা। এ সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেন সালামি ও বাহিনীটির একাধিক শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে হাসান নাসরাল্লাহর প্রতীকী দাফন অনুষ্ঠান হয়েছে ইরাকেও। রাজধানী বাগদাদে সাবেক হিজবুল্লাহ প্রধানের ছবি, প্রতীকী কফিন নিয়ে পদযাত্রা করেন ইরাকিরা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের শাসন মেনে নেবে না ইসরায়েল। বলেন পুরো অঞ্চল থেকে সরে যেতে হবে বিদ্রোহী গোষ্ঠীদের।
হুঁশিয়ারি দেন, গোলান মালভূমিতে বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত হলে দেয়া হবে সমুচিত জবাব। নিরাপত্তার স্বার্থে গোলান মালভূমি সহ কৌশলগত গুরুত্বপূর্ণ হারমান পর্বতে অবস্থান করবে ইসরায়েলি সেনারা বলেও জানান নেতানিয়াহু। জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মার্টস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে 28.6% ভোট পেয়ে শীর্ষ অবস্থানে তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি। সরকার গঠনে জোট বাঁধতে পারেন সোশ্যাল ডেমোক্রেট কিংবা গ্রিন পার্টির সাথে। ফল অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে এলিস হুইদেলের দল অল্টারনেটিভ ফর জার্মানি। ভরাডুবি হয়েছে বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজের দল এসপিডির। রোববার সন্ধ্যায় চূড়ান্ত ফল ঘোষণার আগেই শুরু হয়ে যায় উৎসব। সমর্থকদের উদযাপন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় বার্লিনের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির হেডকোয়ার্টারে। উচ্ছ্বসিত দলীয় প্রধান ফ্রেডরিক মার্টস। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। গেল কয়েক মাস ধরে আমাদের দল অনেক ভালো কাজ করেছে। এখন উদযাপনের সময় অনেক ভালো লাগছে। কাল থেকেই কাজ শুরু করব। নির্বাচনে 28.5% ভোট পেয়েছে ফ্রেডরিক মার্টসের দল সিডিইউ। সরকার গঠন করতে হলে জোট করতে হবে দলটিকে। তবে এসপিডির সাথে জোট করার সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছেন বিজয়ী দলের প্রধান। বিশ্লেষকরা মনে করছেন সোশ্যাল ডেমোক্রেট ও গ্রিন পার্টিকেই এক্ষেত্রে বেছে নিতে পারে সিডিইউ। সময় লাগতে পারে 2 মাস। এটা এখনো বলতে পারছি না, তবে জোট গঠনে আমাদের আরও 1 কিংবা 2 দলের সমর্থন লাগবে। যাই হোক, সরকার চালানোর ম্যান্ডেট আমাদেরই থাকবে। অন্যদিকে 20.8% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্রেটস এবং গ্রিন পার্টি। দলের ভরাডুবিতে হতাশ বিদায়ী চ্যান্সেলর ফলাফলকে তিক্ত আখ্যা দেন। এই ফল আমাদের জন্য তিক্ত। এটা নির্বাচনী পরাজয়। এই পরাজয় মেনে নিয়ে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে। তাই সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা গত কয়েক সপ্তাহ আমাদের সাথে কাজ করেছেন। রোববার অনুষ্ঠিত হয় জার্মানির 21তম সাধারণ নির্বাচন। ভোটে বিজয়ী হওয়ায় ফ্রেডরিককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অনিক রহমান, যমুনা নিউজ। চতুর্থ বছরে গড়ালো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। নতুন মার্কিন প্রশাসনের তৎপরতায় সংঘাত বন্ধে আশার আলো তৈরি হওয়ায় শুরু হয়েছে দুই দেশের প্রাপ্তি আর ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ। প্রতিবেশী দুই দেশে প্রাণ গেছে লাখ লাখ সেনার। বহু বেসামরিক মৃত্যু আর অর্থনৈতিক বিপর্যয় তো আছেই। তবে হারানোর তালিকায় ইউক্রেনকে ওপরে রাখছেন বিশ্লেষকরা। ন্যাটো সদস্যপদ তো মেলেইনি, উল্টো মস্কোর দখলে গেছে বিশাল এলাকা। 4 বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার মূল্য চুকাতে হবে নিজেদের খনিজ সম্পদের ভাগ দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে। 2022 সালে শুরু হওয়া সর্বাত্মক সংঘাত আজও চলছে পুরোদমে। থামার লক্ষণ তো নেই, উল্টো বেড়ে চলেছে পরিধি। রাশিয়ার বলয় থেকে বেরিয়ে ইউক্রেনের পশ্চিমাদের সাথে সম্পর্ক গড়ে তোলার প্রবণতার থেকেই সূত্রপাত হয়েছিল বিবাদের, যা ন্যাটোর সদস্যপদের আকাঙ্ক্ষা ঘিরে রূপ নেয় চূড়ান্ত সংঘাতে। প্রতিবেশীর উপর মোড়লগিরি ধরে রাখাই শুধু নয়, বরং আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়াও অনুঘটক হিসেবে কাজ করেছে মস্কোর সামরিক অভিযানের পেছনে। সোভিয়েতের ভাঙনের পর থেকেই নতুন দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ছিল রাশিয়ার, বিশেষ করে ইউক্রেন। এই দেশের পেছনে রুশ সরকারের জাতীয় স্বার্থ লুকিয়ে ছিল। কিন্তু যখনই কিয়েভ স্বাধীনভাবে চলার চেষ্টা করলো কিংবা ইউরোপীয় সংস্থাগুলোয় যুক্ত হওয়ার চেষ্টা করলো, তখন সেটা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হয়ে দাঁড়ায়। আর তাই সামরিক শক্তি প্রয়োগ করে রাশিয়া তার মনোভাব প্রকাশ করে। গেল 3 বছরে দুদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছে এই যুদ্ধ। একই সাথে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উভয় দেশ। কিয়েভের দাবি যুদ্ধে প্রাণ হারিয়েছে 8 লাখেরও বেশি রুশ সেনা, আর মস্কো বলছে অন্তত 7 লাখ ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে তাদের হামলায়। বাস্তুচ্যুত হয়েছে 60 লাখেরও বেশি ইউক্রেনীয়, ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনীতিও।
বিশ্লেষকরা মনে করছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের পরও চালকের আসনে রাশিয়াই এরই মধ্যে দখল করেছে ইউক্রেনের বিশাল এলাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বেড়েছে ইউক্রেনের সাথে দূরত্ব। কিয়েভকে অস্ত্র সহায়তা বন্ধ তো করেছেই, উল্টো রাশিয়ার সাথে ইতিবাচক সম্পর্ক জোরদারে মন দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে ইউরোপীয় মোড়লরাও হাঁটতে পারে ওয়াশিংটনের পথে, এমন ধারণা করছেন কেউ কেউ। European leaders are worried about the prospects of রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা নিয়ে ইউরোপীয় নেতারা সবাই চিন্তিত, কেননা ওয়াশিংটন সরাসরি মস্কোর সাথে কথা বলছে, আর তাই এই মার্কিন প্রশাসন ইউরোপের স্বার্থের কথা বিবেচনা করবে না। এজন্যই রাশিয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলো আরও বড় পরিসরে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে পারে, কেননা দিন শেষে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হওয়ার চেয়ে রাশিয়ার সাথে সমঝোতাই শ্রেয়। operation in Europe. Western রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র ইইউ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, অনেকটা তার উপরই নির্ভর করছে মস্কো কিয়েভ যুদ্ধের ফলাফল কিংবা ইউক্রেনের ভাগ্য। অনিক রহমান, যমুনা নিউজ। রাশিয়ার গোলাবারুদের 50% সরবরাহ করে উত্তর কোরিয়া, এমন দাবি ইউক্রেনের। রোববার এক সাক্ষাৎকারে দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ অভিযোগ করেন, রাশিয়াকে সেনা সরবরাহের পাশাপাশি ভারী অস্ত্র সরবরাহ করেছে পিয়ংইয়ং। এগুলোর মধ্যে আছে 170 মিলিমিটার স্বয়ংক্রিয় হোইটজার এবং 240 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারের মতো যুদ্ধাস্ত্র। এছাড়া কিম প্রশাসনের বিরুদ্ধে মস্কোকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহের অভিযোগও করেছেন বুদানভ। гаубиці та 240-мм реактивну систему залпового вогню. মাঝ আকাশে বোমা আতঙ্ক, বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হলো আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানকে। প্রায় 200 যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইট ল্যান্ড করে রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে। যদিও নিরাপত্তা বাহিনী তল্লাশিতে পাওয়া যায়নি বিস্ফোরকের আলামত। 199 জন যাত্রী এবং ক্রু সহ নিউ ইয়র্ক থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 292 বিমান। গন্তব্য থেকে যখন আর মাত্র 2 কি 3 ঘন্টার দূরত্বে অবস্থান, তখনই ঘটল বিপত্তি। হঠাৎ বিমানের পাবলিক অ্যানাউন্সমেন্টে এলো ঘোষণা করতে হবে জরুরি অবতরণ। 11.5 ঘন্টা যাত্রার পর গন্তব্যে না গিয়ে ক্যাসপিয়ান সাগরের ওপর থেকে বিমান ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় ইতালির রোমে। রোববার স্থানীয় সময় বিকেলে জরুরি অবতরণ করে লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বিমানে বোমা থাকার গুঞ্জনও ছড়ায়, যদিও নিরাপত্তা বাহিনীর তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। হঠাৎ করে পাইলটের ঘোষণায় ঘাবড়ে যাই। ইতোমধ্যে অনেক সময় জার্নি করে ফেলেছিলাম, কিন্তু তারপরও আমাদেরকে ঘুরিয়ে উল্টো দিকে আনা হয়। রোমে নামার সময় শুনি বিমানের ভেতর বোমা থাকার শঙ্কায় জরুরি অবতরণ করা হয়েছে। ঠিক কী কারণে জরুরি ল্যান্ডিং করতে হলো এ বিষয়ে কেউই কিছু বলছে না। আমরা বিভিন্ন জনের কাছে নানা ধরনের তথ্য শুনতে পাচ্ছিলাম। রোমে আসার পর জানতে পারি বোমার কথা। খুবই ভয়াবহ অভিজ্ঞতা ছিল। রোমের বিমানবন্দরে নামার পর প্রতি যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে নিরাপত্তা কর্মীরা। তল্লাশি করা হয় তাদের ব্যাগও। তবে সন্দেহজনক কিছু না থাকায় আবার ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। মাত্র 15 বছর বয়সে অপরাধ জগতে হাতেখড়ি, রয়েছে কুখ্যাত গ্যাংয়ের সাথে সম্পৃক্ততা। গুম, খুন, চুরি, ডাকাতি সহ ডজনেরও বেশি মামলায় উঠেছে মোহাম্মদ আমরার নাম। শত শত পুলিশ সদস্য মাঠে নামিয়েও যাকে বাগে আনতে পারেনি ফ্রান্স প্রশাসন। প্রায় 1 বছর পর রোমানিয়ান পুলিশের হাতে ধরা পড়ার পর আবারও আলোচনায় গ্যাংস্টার দ্য ফ্লাইয়ের অপরাধনামা। গেল বছরের মে মাস ফ্রান্সের একটি কারাগার থেকে আদালতে নেওয়া হচ্ছিল দেশটির কুখ্যাত ব্ল্যাক গ্যাংয়ের অন্যতম সদস্য মোহাম্মদ আমরাকে, আন্ডারওয়ার্ল্ডে যার পরিচিতি দ্য ফ্লাই নামে। কিন্তু মাঝপথেই বিপত্তি। রীতিমতো ফিল্মি কায়দায় গাড়ি নিয়ে পুলিশ ভ্যান আটকে দেয় আততায়ীরা। ভারী অস্ত্র নিয়ে চালায় হামলা। শুরু হয় বন্দুকযুদ্ধ। কিছুক্ষণ আগে শান্ত সড়ক উত্তপ্ত হয়ে ওঠে গোলাগুলিতে। ঘটনাস্থলেই প্রাণ যায় 2 কারা কর্মকর্তার। মোহাম্মদ আমরাকে ছিনিয়ে নেয় সহযোগীরা। এরপর থেকেই পলাতক ছিল দুর্ধর্ষ এই গ্যাংস্টার। অভিযানে নামে নিরাপত্তা বাহিনীর 6 শতাধিক সদস্য। প্রায় 1 বছর ধরে তন্ন তন্ন করে খুঁজেও নাগাল পাওয়া যায়নি 30 বছর বয়সী আমরার। ধারণা করা হচ্ছিল অন্য কোনো দেশে গা ঢাকা দিয়েছে সে। জারি হয় ইন্টারপোলের রেড নোটিশ। অবশেষে রোমানিয়ার পুলিশের কাছে ধরা পড়ে দাগি আসামি আমরা।
উত্তর ফ্রান্সের এক শহরে জন্ম মোহাম্মদ আমরার। মাত্র 15 বছর বয়সে অভিষেক হয় অপরাধ জগতে। বহু মামলা আছে তার নামে, জেলেও যেতে হয়েছে একাধিকবার। অনিক রহমান, যমুনা নিউজ। 48 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি ভারতের তেলেঙ্গানার টানেলে আটকে পড়া শ্রমিকদের। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার কাজ। দুর্ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা, তবে পথে জমে থাকা কাদামাটির কারণে কঠিন হয়ে পড়েছে অভিযান। সময় গড়ানোর সাথে সাথে শ্রমিকদের জীবিত থাকার আশা কমে যাচ্ছে বলে শঙ্কা জানিয়েছে রাজ্য প্রশাসন। জমে থাকা কাদামাটি সরাতে আরও উন্নত উদ্ধার সরঞ্জাম প্রয়োজন বলে জানিয়েছে জরুরি বিভাগের কর্মীরা। বিকল্প পথ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রীর অফিস। শনিবার রাজ্যটির নির্মাণাধীন এক টানেল ভেঙে পড়ায় আটকা পড়ে সেখানে কর্মরত 8 শ্রমিক। 44 কিলোমিটার দীর্ঘ টানেলটির প্রবেশপথ থেকে 13 কিলোমিটার দূরের অংশে ঘটে এ দুর্ঘটনা। শিল্প প্রতিষ্ঠান থেকে ইন্টেলিজেন্স সবখানে পাশে থাকবে কুকুর। অনায়াসী অংশ নিতে পারবে ঝুঁকিপূর্ণ উদ্ধার কাজে। তবে রক্ত মাংসের প্রাণী নয়, জটিল এসব কাজ করতে পারবে চীনের তৈরি রোবোটিক কুকুর, যা বাজারে এসেই করেছে বাজিমাত। এরই মধ্যে $1 বিলিয়ন বেশি মূল্যের বাজার তৈরি করেছে এআই প্রযুক্তিতে তৈরি চীনা কুকুর। গবেষণাগার থেকে $multi-billion শিল্প, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে নিজেদের দক্ষতা আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবারে বাজারে রোবোটিক কুকুর এনেছে চীন। কুকুরের আদলে তৈরি 4 পেয়ে রোবট উদ্ভাবন করেছে চীনা প্রতিষ্ঠান ডিপ রোবোটিক্স। 12টি মোটর দিয়ে তৈরি অবিশ্বাস্য গতির এ রোবট লাফিয়ে ভূমি থেকে প্রায় 80 সেন্টিমিটার উচ্চতায় উঠতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় রোবোটিক কুকুরগুলোকে। আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং প্রযুক্তি ব্যবহার করে একটি নিউরাল নেটওয়ার্ক ভিত্তিক কন্ট্রোলার তৈরি করেছি। এআই প্রযুক্তি হলেও সাধারণ কুকুরের মতোই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজে নিজে শেখার ক্ষমতা রয়েছে কুকুরগুলোর। গ্যাস লিক শনাক্ত, ধসে পড়া সুড়ঙ্গের গভীরে সঠিক পথ খুঁজে বের করা, বৈদ্যুতিক গ্রিডের ত্রুটি চিহ্নিত করার মতো জটিল কাজও করতে সক্ষম রোবট কুকুরগুলো। চীনের নিজস্ব প্রযুক্তি ও 95% দেশীয় কাঁচামাল ব্যবহারে খুবই কম খরচে তৈরি রোবটগুলো এরই মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্ববাজারে। আমি মনে করি গুণগত মান, সেবা ও খরচের দিক তুলনা করলে চীনের প্রযুক্তির কাছে অন্য কোনো বাজার ধারে কাছেও নেই। শিল্প খাতে বিস্তৃত ব্যবহারের জন্য এরই মাঝে হিউম্যানয়েড রোবটের সাথে তুলনা করা হচ্ছে কুকুর রোবটকে। গবেষণায় দেখা গেছে 2023 সালে শিল্প খাতে প্রায় $1.2 বিলিয়ন ছাড়িয়েছে রোবটিক কুকুরের বাজার, যা 2031 সালের মধ্যে 4 গুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুকুরের প্যারেড। দেশটির বিখ্যাত বার্ষিক ব্লোকাও স্ট্রিট পার্টির অংশ হিসেবে আয়োজন করা হয় এই পুচ প্যারেড। কোপাকাবানা বিচের আয়োজনে রং বেরঙের নানা পোশাক আর বিভিন্ন চরিত্রে সাজিয়ে আনা হয় আদরের কুকুরকে। লেজ নাড়িয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ক্ষুদে অংশগ্রহণকারীরা। বিচিত্র সাজ পোশাকে প্যারেডে অংশ নেন তাদের মালিকরাও। গানের তালে তালে পুরো সমুদ্র তীর ঘেঁষে ঘুরে বেড়ায় কুকুরের দল। ব্রাজিলের ঐতিহাসিক কার্নিভাল উপলক্ষে জনসমুদ্রে পরিণত হয়েছে কোপাকাবানা বিচ। প্রতি বছরই উৎসবকে কেন্দ্র করে সপ্তাহ জুড়ে চলেন নানা আয়োজন। বিশ্বের সবচেয়ে নজর কাড়া কার্নিভাল দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরাও। দর্শক, যমুনা ডেস্ক এখন এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।